আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি ভেক্টর অধ্যায়ের আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ এবং স্কেলার গুণিতক, যেটা আমরা গত কয়েকদিন আলোচনা করলাম সেই বিষয়ে কিছু মৌলিক সূত্র আমরা দেখব। খেয়াল করো, প্রথমেই আমরা দেখছি যোগের বিনিময় বিধি। যোগের বিনিময় বিধি, বিনিময় মানে বুঝতেই পারছো যে যোজ্য আর যোজকের স্থান বিনিময় করবে, কোনো সমস্যা হবে না। অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করাও যে কথা, আমি যদি বি ভেক্টর আর এ ভেক্টর করি মানে স্থান বিনিময় করি, তাহলেও একই উত্তর আসবে। ওকে, এটা হচ্ছে যোগের বিনিময় বিধি। এরপরে আমি বি আর সি যোগ করে তার সাথে এ কে যোগ করব, এটাও যে কথা। আমি এর সাথে বি কে যোগ করে তারপরে সি যোগ করব, একই কথা। বি আর সি যোগ করে তার সাথে এ কে এ ভেক্টর যোগ করা যে কথা, আগে এ আর বি যোগ করে তার সাথে সি ভেক্টর যোগ করব, একই কথা। এরপরে আমরা দেখতে পাচ্ছি এ ভেক্টরের সাথে শূন্য ভেক্টর যোগ করা বা শূন্য ভেক্টরের সাথে এ ভেক্টর যোগ করা। সহজ কথায় কোনো ভেক্টরের সাথে জিরো ভেক্টর যোগ করলে ওইটাই উত্তর হয়। যেমন 2 এর সাথে শূন্য যোগ করলে 2 হয়, 5 এর সাথে শূন্য যোগ করলে 5 হয়। অর্থাৎ শূন্য হচ্ছে যোগ করে কোনো পরিবর্তন করতে পারে না, ঠিক একইভাবে শূন্য ভেক্টর কোনো ভেক্টরের সাথে যোগ করে কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে যোগের অভেদ। ঠিক আছে, এটা আমরা ব্যাখ্যাগুলো দেখবো একটু পরেই। এ ভেক্টর তার সাথে যদি আমি মাইনাস এ ভেক্টর যোগ করি বা মাইনাস এ ভেক্টরের সাথে এ ভেক্টর যোগ করি, মানে কোনো ভেক্টরের সাথে তার ঋণাত্মক ভেক্টর যোগ করলে জিরো ভেক্টর পাওয়া যায়। স্বাভাবিক, এই ভেক্টর ধর এটা দিক, এই ভেক্টর এর সাথে যদি উল্টা ভেক্টরটা যোগ করো, তাহলে এ ধরো এইদিকে ও এদিকে, দুটো মিলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, জিরো ভেক্টর আসবে। ওকে, তাহলে জিরো ভেক্টর। এটা হচ্ছে যোগের বিপরীত সূত্র। এরপরে এম এর সাথে কোন একটা স্কেলার মানের সাথে একটা ভেক্টর যোগ করা যে কথা, ভেক্টরের সাথে স্কেলার মান পরে যোগ করা, একই কথা। এটা হচ্ছে গুণনের বিনিময় বিধি, গুণের বিনিময় বিধি। ওকে, এরপরে এম এর সাথে এন এ ভেক্টর যোগ করা যা, এম এন এর সাথে এ ভেক্টর যোগ করাও তা। এই যে আগে এন গুণ করে স্কেলার গুণন করে তারপরে এম গুণ করলে যা উত্তর পাবা, তুমি এম আর এন একসাথে পুরো জিনিসটা যদি স্কেলার গুণন করো এই জিনিসটা এই ভেক্টরের সাথে, একই কথা। এটা হচ্ছে গুণের সংযোগ বিধি। এরপরে এম প্লাস এন তার সাথে যদি এ ভেক্টর গুণ করো যে কথা, এটা হচ্ছে বন্টন বিধি অনুযায়ী এম এর সাথেও এ যাবে এন এর সাথেও এ যাবে, নরমাল বন্টন বিধিটা যেরকম সেভাবেই এম এর সাথেও এ ভেক্টর যাবে এন এর সাথেও এ ভেক্টর যাবে। এটা হচ্ছে বন্টন বিধি। আর একই রকম এই বিধির আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, যে এম এম উল্টা যদি হয়, দুইটা ভেক্টর যোগ আছে তার সাথে যদি একটা এম গুণ হয়, এটাও যে কথা, এম এ প্লাস এম বি একই কথা, দুটোই বন্টন বিধি। ঠিক আছে, এরপরে ওয়ান ওয়ান দিয়ে কোনো কিছুর সাথে গুণ হলে উত্তর এই হয়, এটা বন্টন বিধি না, এটা মিস্টেক করে লিখেছি, এটা হচ্ছে গুণের অভেদ। হ্যাঁ, এটা গুণের অভেদ। ওয়ানের সাথে এ ভেক্টর গুণ করা মানে এ ভেক্টর। যেমন ওয়ানের সাথে 5 গুণ করা মানে 5, 10 গুণ করা মানে 10। ওয়ান কোনো কিছুর সাথে গুণ হতে উত্তর চেঞ্জ করতে পারে না, ঠিক একইভাবে ওয়ান কোনো ভেক্টরের সাথে গুণ করেও কোনো চেঞ্জ হবে না। ওকে, আমরা একটা একটা করে ব্যাখ্যা দেখি। চলো, প্রথমেই আমরা যোগের বিনিময় বিধিটার ব্যাখ্যা দেখে ফেলি। আমি বলছি এ প্লাস বি ইকুয়াল টু কি, বি প্লাস এ। ঠিক আছে, খেয়াল করো, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমি যদি ভেক্টরের মান আর দিক সেম রেখে স্থানান্তর করি অন্য জায়গায়, মান সেম রাখবো দিক সেম রাখবো, ধারক রেখা যদি সমান্তরাল হয় তখন তাকে আমরা সমান ভেক্টর বলেছিলাম। তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর মান সমান, দিক যদি সেম হয় তাহলে এটা এ ভেক্টর হলে এটাও এ ভেক্টর। এদের ধারক রেখা সমান্তরাল, আমরা পড়েছিলাম ধারক রেখা সমান্তরাল হলে তাদেরকে আমরা কি বলতে পারি, সমান ভেক্টর বলতে পারি। তো এটা এ হলে এটাই, এটা বি হলে এটা কি হবে, বি, কেননা মান আর দিক কি সেম। আচ্ছা, আমি এটার নাম দিলাম, আমি ধরো সি, কথার কথা আমি সি দিয়ে দিলাম। ঠিক আছে, বা এটার নাম না দিলেও হবে, সমস্যা নাই। তো আমি এটার নাম দিলাম এ বি সি ডি। এখন বলো, আমি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী কি বলতে পারি, যে ত্রিভুজ এ বি সি তে কি বলছি খেয়াল করো। এই যে ত্রিভুজ এ বি সি, দেখো এও এদিকে, এই ভেক্টর এবি ভেক্টর এদিকে, বিসি এইদিকে, এইদিকে এইদিকে একই দিকে মুখ করেছে, তাহলে অপর বাহুটা বিপরীত ক্রমে তাদের মান ও দিক প্রকাশ করবে। তাহলে এসি, এই এসিটা কি হবে, এই দুটোর যোগফল। তো এটা মানে কি এ, এটা মানে কি বি, তাহলে এটা ইকুয়াল টু কি লিখতে পারলাম, এ প্লাস বি। এখন একইভাবে আমি কি বলতে পারি, দেখো আমি যদি ত্রিভুজ এইটা নিতাম, এই ত্রিভুজটা নিতাম, তখন কি বলা যেত, খেয়াল করো কি বলছি। আমরা এই ত্রিভুজে দেখো এইটাও যেদিকে বাহু মুখ করে আছে, এটাও কি একই দিকে মুখ করে আছে না, তাহলে বিপরীত বাহুটা অপর বাহুটা বিপরীত ক্রমে তাদের মান ও দিক প্রকাশ করবে। তাহলে এসি মানে কি, আমি এইটা প্লাস এইটা বলতে পারি, আর এটা মানে কি বি ভেক্টর, এটা মানে কি এ ভেক্টর, তাহলে এটা পাইলাম। এখন এটাও এসি এটাও এসি, তাহলে আমি 1 আর 2 কম্পেয়ার করে কি বলতে পারি, এটা 1 এটা যদি 2 দেই, তাহলে দুটাই কি এসি না, এটা এটা, তাহলে এরা দুজন কি হবে, সমান। তাহলে 1 ও 2 হতে পাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এটাই কিন্তু আমাদের ছিল যোগের বিনিময় বিধি। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। চলো আমরা এর পরের বিধিতে চলে যাই।
কি বলছে? যোগের সংযোগ বিধি। আমি যদি বি আর সি ভেক্টর যোগ করে তার সাথে এ যোগ করি, যে কথা, এ প্লাস বি করে তার সাথে সি যোগ করি, একই কথা। তাহলে খেয়াল করো, আমরা একটা চতুর্ভুজ আঁকাই। এখন খেয়াল করো, আমি একটা চতুর্ভুজ নিলাম। এখন আমি যদি এখানে এভাবে ভাবি যে ভাইয়া, আমি যদি এই ত্রিভুজটা নিই, এই যে এই ত্রিভুজটা নেই, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজে এইটা যেই দিকে এইটা সেই দিকে, তাহলে এই যে এ বি প্লাস বিসি কি হবে? ত্রিভুজ বিধি অনুযায়ী বিপরীত, অপর বাহুটা বিপরীত ক্রমে, তাহলে এই দিক বরাবর তাদের মান আর দিক প্রকাশ করবে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমি বলছি এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি ইকুয়াল টু কি? এসি। তাহলে এসি মানে এ বির মান কত? এ, এটার মান কত আমি ধরেছি? বি ধরেছি। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমি লিখে ফেললাম। ওকে। এখন ঠিক একই ভাবে আমি যদি এই ত্রিভুজটা নেই, খেয়াল করো, আমি যদি এই যে এই ত্রিভুজটা নেই, এই যে এই ত্রিভুজটা নেই, এই ত্রিভুজটা বা এই ত্রিভুজটা, আমি তিনটা ত্রিভুজ নিয়ে কাজ করব। প্রথমে আমি এই ত্রিভুজটা পরে নেই, ডি বাহু, এটা মানে ডি ভেক্টরের ত্রিভুজটা আমি পরে নেই, আমি এই ত্রিভুজটা নিই। এখন ত্রিভুজ বিসিডি যদি আমি নিই, বিসিডি, খেয়াল করো, এইটা যেদিকে এইটা সেই দিকে, এইটা কি বিপরীত ক্রমে তাদের মান আর দিক প্রকাশ করবে? তাহলে আমি কি লিখতে পারি? তাহলে খেয়াল করো কি লিখলাম, আমি লিখলাম এই যে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি ইকুয়াল টু কি? বিডি না? বিসির মান বি বসাই দিলাম, এটার মান সি বসাই দিলাম, বি ভেক্টর সি ভেক্টর। ওকে। এবারে আসো, এই যে ডি ভেক্টর সম্বলিত এই ত্রিভুজটা আমি নেই, এই যে এই ত্রিভুজটা বা এই ত্রিভুজের যে কোনো একটা নাও, এটাই নাও, তোমার যেটা ইচ্ছে একটা নিলেই হবে। আমি এই যে এ ডি সি নিলাম, তাহলে ত্রিভুজ এ ডি সি। খেয়াল করো কি বলছি, আমরা এই যে এডি, এডি ভেক্টর দেখো, এইটা যেদিকে আছে এই দুটো কি তার বিপরীত ক্রমে একই দিকে আছে না? মানে এরা দুজন একই ক্রমে আছে, তাহলে এই বাহুটা কি বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করবে। তাহলে এইটা এডি কি বলা যাবে? এইটা যোগ এইটা, তো সেটা আমরা লিখেছি। এখন বলো এই এসির মানটা কত? এসি ভেক্টরের মান কত? এই যে এসি ভেক্টরের মান কত বের করেছো? এ প্লাস বি। আর সিডির মান কত? সিডির মান এই যে কত ধরেছি আমরা, বলো? সি ভেক্টর ধরে নিয়েছি। ওকে। এবারে আসো, ত্রিভুজ এডিসি নিয়েছি, এবারে আমরা ত্রিভুজ এবিডি নিব। তাহলে ত্রিভুজ এবিডি তে কি হবে? এবিডি তে এই যে এবিডি, বলো এই ডি মানে এডি ইকুয়াল টু কি হবে? এবি প্লাস বিডি হবে না? এর একই দিকে আছে, তাহলে এটা বিপরীত ক্রমে মান ও দিক প্রকাশ করবে। তাহলে এবি প্লাস বিডি ইকুয়াল টু কি? এডি। তাহলে এডি ইকুয়াল টু এবি প্লাস বিডি। এখন বলো এবির মান কত? এ, তাহলে এ প্লাস বিডি মানে কি? বলো বিডির মান কি বের করেছি না আমি? বি প্লাস সি। তাহলে বি প্লাস সি লিখে দিলাম। তাহলে বলো এটাও এডি এটাও এডি, একই জিনিস না এরা দুজনে? তাহলে এরা দুজনে কি হবে? সেম হবে। এটাকে তুমি 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও, তাহলে 1 ও 2 হতে পারে। এটাই হবে আমাদের প্রমাণ। দেখো, এটাই কিন্তু আমাদের এই যে যোগের সংযোগ বিধিতে রয়েছে। ওকে। আশা করছি যোগের সংযোগ বিধিটা সবাই বুঝতে পেরেছো, যে আমরা এখানে দুই ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে এরা দুজন সমান হচ্ছে, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার সাথে সি যোগ করা যায়, বি সি যোগ করে তার সাথে এ যোগ করা, একই কথা। ঠিক আছে। এরপরে চলো আমাদের পরেরটা কি বলছে। আচ্ছা, যোগের অভেদ সূত্র। বুঝতেই পারছো, এটা মনে রাখবা, এটাই হচ্ছে অভেদ সূত্র। অভেদ সূত্রটা এটা, যেমন 2 এর সাথে শূন্য যোগ করলে কোনো চেঞ্জ হয় না, 2 হয়। 5 এর সাথে শূন্য যোগ করলে 5ই হয়। এটা হচ্ছে কি? অভেদ। নরমাল ক্ষেত্রে, ভেক্টরের ক্ষেত্রেও তাই। তাহলে মনে রাখবা। তাহলে কি বললাম? ভেক্টরের সাথে কখনো যদি আমরা শূন্য ভেক্টর যোগ করি তাহলে কোনো পরিবর্তন হবে না। এইটা হচ্ছে কি? যোগের অভেদ। তো সেই অনুযায়ী জিরো ভেক্টর যোগ করলে কোনো চেঞ্জ হবে না, ওইটাই হবে উত্তর। ঠিক আছে, আশা করছি বুঝছো। চলো এরপরে কি বলছে, এই যে এ ভেক্টরের সাথে যদি আমরা মাইনাস এ ভেক্টর যোগ করি বা মাইনাস এর সাথে এ যোগ করি, উত্তর কি হবে? শূন্য ভেক্টর। মনে রাখবা, কোন ভেক্টরের সাথে তার ঋণাত্মক ভেক্টর যোগ করলে উত্তর অলওয়েজ কি হয়? জিরো। তাহলে এটা হচ্ছে যোগের বিপরীত সূত্র। তাহলে খেয়াল করো, তাহলে কি বললাম? ভেক্টরের সাথে যদি আমরা তার ঋণাত্মক ভেক্টর যোগ করি, উত্তর অলওয়েজ কি হবে? জিরো ভেক্টর। শুধু এ না, তুমি যদি বি ভেক্টরের সাথে তুমি যদি মাইনাস বি যোগ করো তাহলে উত্তর কত হবে? জিরো। বোঝা গেছে? আমি ভেক্টর, যেমন ভেক্টরের একটা এক্সাম্পল বেগ হতে পারে বা বল হতে পারে। ধরো আমি এদিক থেকে 5 নিউটন বল দিচ্ছি, আবার ওদিক থেকে একজন 5 নিউটন বল দিচ্ছে আমাকে। তাহলে দুজনের বল দুজনকে নিউট্রাল করে ফেলবো না? মানে কেউ কি কারো ফোর্সকে অনুভব করবো না? আমরা দুজনে কিন্তু স্থির থাকবো। ঠিক, আমি ওকে ঠেলছি, ও আমাকে ঠেলছে, আমরা দুজনে এই জায়গাতে থাকবো, কারণ আমিও যে বলে ঠেলছি ও সেই বলে ঠেলছে। তো এটাই বিষয়। ঠিক আছে। তাহলে চলো এর পরেরটা কি বলছে, এম এ ইকুয়াল টু কি? এ এম। এটা হচ্ছে গুণনের বিনিময় বিধি। হ্যাঁ, এগুলো আসলে আলাদা বোঝানোর কিছু নাই, এমনি বিধি, এমনি এমনি বুঝতে পারছো। তারপরে যদি এখন ব্যাখ্যা দেখতে চাও, হ্যাঁ দেখতে পারো। ধরো এটা এ ভেক্টর,
এটা কি এ ভেক্টর, এটা ধরো ও এ, এটা হচ্ছে এ ভেক্টর। এখন আমি এটাকে এম গুণ করে দিলাম, আমি এটাকে এম গুণ করে দিলাম, তাহলে এটা হবে কি ও ও ও বি ধরলাম আমি, এইটা হবে কত এম এ ধরে নিলাম আমি, এটা ধরে নিলাম কি এম এ, মানে আমি এ ভেক্টরের সাথে এম গুণ করে দিলাম। তাহলে তোমরা বলো এ ভেক্টর মানে কি ও এ না, এ ভেক্টর মানে কি ও এ। ওকে, এখন আমি যদি বলি এম এ, এম এ মানে কি, এম এ মানে কি, এম এ ভেক্টর মানে কি ওবি না, বলো ওবি ভেক্টর। এখন এই ওবি, ওবি কে আমি এভাবে বলতে পারি যে ও এ এর সাথে কি এম গুণ করে দিচ্ছি আমি, এম গুণ হচ্ছে মানটার কথা যদি আমি বলি, তাহলে ও এ এর সাথে কি হচ্ছে এম গুণ হচ্ছে, তাহলে ও এ এর সাথে কি হচ্ছে এম গুণ হচ্ছে, ঠিক। তাহলে ও এ এর সাথে কি গুণ হচ্ছে এম গুণ হচ্ছে ওবি। আবার ওবি কে আমি এভাবে ভাবতে পারি, ওবি ওবি ইকুয়াল টু কি এম এর সাথে ও এ গুণ হচ্ছে, এটা তো নরমাল হতেই পারে, ও এর সাথে এম গুণ করে এম এর সাথে ও এ গুণ করে একই জিনিস। এখন ও এ মানে কি ছিল, ও এ মানে এ ভেক্টর ছিল না, তাহলে এ ভেক্টর ইনটু এম, আর এম ইনটু ও এ মানে কি ছিল এ ভেক্টর। দেখো দুজনেই কি, দুজনেই ওবি বোঝাচ্ছে, তাহলে এরা দুজনেও কি হবে সেম হবে। এই হচ্ছে বিষয়, গুণনের বিনিময় বিধি মনে রাখবা, এম ইনটু এ ভেক্টর ইনটু এম, একই জিনিস, তাহলে এরা দুজন কি সেম। ওকে, চলো আমরা পরেরটাতে চলে যাই। তো এবারে আসো বন্টন বিধি। এটাও বন্টন বিধি যে আমি m আর n যোগ করে তার সাথে a ভেক্টর গুণ করা যায় কথা, m এর সাথে a গুণ করব, a ভেক্টরকে যোগ n এর সাথে a ভেক্টরকে গুণ করব, একই কথা। আবার এইটাও তাই, a আর b যোগ করে তার সাথে m গুণ করা, m a ভেক্টর প্লাস m b ভেক্টর। তো চলো আমরা দুই বন্টন বিধি ব্যাখ্যা একসাথে দেখি, এটা ব্যাখ্যা কি একই জিনিস আসলে। তো খেয়াল করো, আমি এক চিত্র আগে ফার্স্টে খেয়াল করো ত্রিভুজ আঁকাই। তাহলে ধরো আমি এই ত্রিভুজটার নাম দিলাম a b c, আমি এটাকে নাম দিলাম এ ভেক্টর এবি কে, এটাকে আমি দিলাম বি ভেক্টর, এটাকে আমি নাম দিলাম সি ভেক্টর। তাহলে সুন্দর একটা ত্রিভুজ, এই ত্রিভুজে আমি কি বলতে পারবো ত্রিভুজ বিধি অনুযায়ী, এই যেটা এরা একই দিকে, তাহলে এই ভেক্টরটা কি হবে এই দুটোর যোগফলের সমান, তাহলে কি হবে এসি ইকুয়াল টু, তাহলে ত্রিভুজ বিধি অনুযায়ী কি বলা যাবে, আশা করছি এটা বুঝছো ত্রিভুজ বিধি অনুযায়ী। এখন আমার মন চাচ্ছে, আসলে আমার মন সবকিছুই চাই, এমন এমন জিনিস চাই, তোমার মনটা চাচ্ছে আমি এটাকে এম গুণ করে দিব, এটাকে কি করে দিলাম আমি m গুণ করে দিলাম, তাহলে আমি এটাকে কি করে দিলাম n গুণ, তাহলে এটার নাম কি হয়ে গেল m a। ওকে, তাহলে আমি এটার নাম দিলাম মনে করি a b c, এটাকে দিলাম d, তাহলে d টা এমন ভাবে আমি নিয়েছি যেন কি হয় ad ইকুয়াল টু কি হবে m ইনটু ab, m ইনটু ab মানে ab এর m গুণ। তাহলে ad ভেক্টরটাও কি হবে এই ভেক্টরের m গুণ হবে, দিক একই, মান m গুণ হলে কি হবে ভেক্টরটাও m গুণ হবে, তাহলে ভেক্টরটাও কি হবে এই ভেক্টরের m গুণ হবে। ওকে, ঠিক আছে, আশা করছি বুঝছো। এবারে আসো আমি এই ভেক্টরটাকে ধরলাম এই ভেক্টরের m গুণ। এখন আমি এটাকে একটু বর্ধিত করে দিই, এই যে ছেদ, তাহলে এটার নাম দিলাম কি, ঠিক আছে। এখন আমি জানি এডিটা হচ্ছে এবি এর m গুণ, কিন্তু এইটা এর কত গুণ আমি জানি না, সেটা আমি এখন বের করতে চাচ্ছি। তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে বলো এখানে কি দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, আর বলো তো এই দুটো ত্রিভুজ কি সদৃশ কোণের ত্রিভুজ না, কিভাবে বুঝলাম, কারণ এই যে এইটা আর ধর এইটা কি দুইটা ত্রিভুজেরই বাহু, এটা হচ্ছে এই ত্রিভুজের কোণ কোণ, এই ত্রিভুজের, এবার এটা কি এই ত্রিভুজের কোণ, আবার এটা এই ত্রিভুজের কোণ ছোটটা, আবার এটা কি এই বড় ত্রিভুজটার কোণ সমান, তাহলে এটা একই হচ্ছে আর এটা কি হচ্ছে সমান হচ্ছে, দুজনের 90 ডিগ্রি, তাহলে এই দুটো ত্রিভুজ কি সদৃশ কোণ। তাহলে আমি একটু লিখে ফেলি যে আমি এখানে ফার্স্টে কি করেছি, আমি এখানে এই যে এডির উপরে লম্ব টেনেছি বিসি এর সমান্তরাল করে, যা এই বিন্দুতে ছেদ করে। ওকে, এরপরে আমি কি বলছি এই দুটো ত্রিভুজ কি সদৃশ কোণ, আমি ওই বর্ণনাটা লিখলাম না, ডাইরেক্ট লিখছি যে এই দুটো ত্রিভুজ কি সদৃশ কোণ, তাহলে ত্রিভুজ সদৃশ কোণী। এখন তোমরা বলো সদৃশ কোণী হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয় সেম হয়, তাহলে এই বাহু অনুপাত এই বাহু ইকুয়াল টু এই বাহু অনুপাত এই বাহু হবে না, কি লেখা যাবে যে এখন BC বাই D, তাহলে বলো BC বাই D মানে কি হচ্ছে BC বাই D, এটা ইকুয়াল টু যে AB বাই AD। এখন AB এর মান কত, AB মান আমি AB রাখি, AB মান AB রাখি, এখন AD এর মান কত বলো, AD এর মান কি m AB না, মান যদি আমি বলি AD এর মান কি m AB, তাহলে m AB ভেক্টরও m গুণ মানটাও কি m গুণ, তাহলে কেটে কেটে গেলে কি থাকে 1 বাই m থাকছে না, তাহলে BC ইকুয়াল টু দেখো DE ইকুয়াল টু কি হচ্ছে এখান থেকে কোণাকুণি গুণ করলে DE ইকুয়াল টু MBC। আচ্ছা, মান যেরকম m গুণ ভেক্টরটাও কিন্তু m গুণই হবে, কেননা দিক তো যে দিক বোঝাচ্ছে এটা দিকটা একই, শুধু মান m গুণ হচ্ছে, তাহলে কি ভেক্টরটাও m গুণ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমি এখানে ভেক্টর চিহ্ন দিয়ে লিখতে পারবো যে DE ইকুয়াল টু কি হবে MBC। এখন তোমরা বলো DE, এই যে DE এটা কি MBC, তাহলে এটা B হলে এটা কি হবে MB হবে না, কথা কি বুঝতে পারছো, তাহলে DE মানে কি MBC মানে কি m ইনটু B, তাহলে যে DE ভেক্টরটা কি MB ভেক্টর হয়ে গেল।
অনুরূপ ভাবে এই যে এসি এই এটাও কি হবে এমসি ভেক্টর হবে, ঠিক আছে, ওটা লেখার দরকার নেই আমার। হ্যাঁ, তাহলে এখন আসলে অনুরূপ ভাবে তাও লিখে রাখি। অনুরূপ ভাবে কি হবে এই ভেক্টর যদি আমি বলি এই যে এইটা, তাহলে এটাও কি হবে যে সি এর এম গুণ হবে, তাহলে একবারে লিখে দিলাম এমসি, ঠিক আছে, এমসি। এখন ভাইয়া তোমরা আমাকে বলো, এখন এই বড় ত্রিভুজটাতে আমি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। বড় ত্রিভুজটাতে যদি অ্যাপ্লাই করি তাহলে কি বলা যাবে? এই যে এ ই ইকুয়াল টু কি এইটা যোগ এইটা না, এই যে এ ই ইকুয়াল টু কি বলা যাবে বলো? এই যে এ ই ইকুয়াল টু কি এইটা যোগ এইটা। তাহলে এই যে এখানে আমি এটা দিয়ে দিই, তাহলে এখন বলে এ ই মানে কি? এ ই মানে কি পেয়েছি বা এমসি ভেক্টর পেয়েছি। এমসি এডি মানে কি? এডি মানে পেয়েছি যে এমএ আর ডিই মানে কি? ডিই মানে এই যে এমবি, তাহলে এম, তাহলে কি পাচ্ছি দেখো বা এমসি। এখন সি মানে কি বল? সি ভেক্টর মানে কি? এই যে এটাই কি সি ভেক্টর ছিল না? এসি সি ভেক্টর মানে কি ছিল? এ প্লাস বি। তাহলে কি লেখা যাবে? এম ইনটু এ প্লাস বি ইকুয়াল টু কি হবে? এম এ প্লাস এমবি। তাহলে এম এ প্লাস এমবি। ওকে, দেখো এটাই কি আমার বন্টন বিধি ছিল না? এই যে m ইনটু a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল টু m a ভেক্টর প্লাস m b ভেক্টর, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের বন্টন বিধি। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই, পরের বিধিতে। এরপরে কি বলছে? এটা বন্টন বিধি না, এটা হচ্ছে গুণের অভেদ। হ্যাঁ, এটা হচ্ছে গুণের অভেদ। এটা মিস্টেক হয়ে এখানে লেখা উঠে গেছে, তো আমি লিখে দিই, একটু খেয়াল করো। তাহলে এইটা হচ্ছে আমাদের গুণের অভেদ, যে কোনো ভেক্টরের সাথে আমরা যদি এক গুণ করি কোনো পরিবর্তন হবে না। 5 এর সাথে এক গুণ করো, উত্তর হবে 5। 10 এর সাথে এক গুণ করো, উত্তর হবে কত? 10। তাহলে কোনো ভেক্টরের সাথে এক গুণ করো, উত্তর হবে ওই ভেক্টরটাই। ওকে, এটাকে বলা হয় গুণের অভেদ। তাহলে সেই অনুযায়ী শুধু এ নয়, তুমি যদি বি ভেক্টরের সাথেও যদি তুমি 1 গুণ করো, উত্তর কত হবে? বি ভেক্টরই হবে। ঠিক আছে, আশা করছি বুঝছো। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি এই যে বিধিগুলো ছিল মাথায় মাথায় রাখতে পারবা, ব্যাখ্যাগুলো বুঝেছো। তো ব্যাখ্যা নিয়ে চাপ নেওয়ার কিছু নাই, তোমাকে জিনিসগুলো মনে রাখতে পারতে হবে। Just যদি মনে রাখতে পারো তাহলে ফার্দার সামনে আমরা যখন ম্যাথগুলো করবো, ম্যাথে অ্যাপ্লাই করবো, বুঝতে পারবা। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।